যারা শিবির করে তাদের ডিপার্টমেন্টালি রেজাল্ট ভালো হয় কিভাবে? বাংলাদেশের ভবিষ্যতের ব্যাপারে আমাদের ভিশনের মধ্যে আমরা বলে দিয়েছি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই। শুধু সততা দিয়ে একটা দেশ চলবে না। সৎ মানুষকে এক জায়গায় বসায় দিলেন, সে কাজ বুঝে না, ধ্বংস করে ছেড়ে দিলেন। দক্ষ মানুষ আছে কিন্তু সততা নাই, সব লুটে পুটে খেয়ে ফেলবে। সৎ আর দক্ষ দুইটাই আছে কিন্তু তাদের ভিতরে প্যাট্রিয়টিজম নাই। দক্ষতা আর সততার সাথে সব কাজ করে দেশের টাকা বিদেশে পাচার করে দিল। তিনটার ভিতরে কম্বিনেশন লাগবে। এই জন্য ইসলামী ছাত্র শিবির বলছে আমরা এমন কিছু লোক তৈরি করব যাদের ভিতরে প্যাট্রিয়টিজম থাকবে, লয়ালটি থাকবে, ইন্টিগ্রিটি থাকবে, সিনসিয়ারিটি থাকবে। এই মানুষগুলো এডুকেশনের জায়গা থেকে মোরালিটি যদি অ্যাকোয়ার করতে পারে তাহলে আগামী সোসাইটিকে তারা গড়ে তুলতে পারে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সোসাইটির প্রত্যেকটি শিক্ষার্থীকে ডেকে ডেকে ওই কথাগুলো তাদের কর্মগুরে পৌঁছে দেওয়া। আজকে নবীন বরণে আমরা যাদেরকে নিয়ে এসেছি, আপনাদের এখানে হয়তো অধিকাংশ স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে তাদের প্রায় 80% 90% স্টুডেন্ট এখানে অ্যাকোমোডেট হয়েছে। এখান থেকে বের হওয়ার পরে আমরা কাউকে ছাত্র শিবিরের সমর্থক হন এই ফর্ম পূরণ করতে বলবো না। আমরা আমাদের মিছিলে জোর করে আপনাদেরকে কোনোদিনই নিয়ে আসবো। ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতার পিছনে হেঁটে হেঁটে জুতার তলা ক্ষয় করার জন্য কোনোদিনই আমরা কাউকে বলবো, এবং আমাদের কোনো সুপারিশেও কোনো জায়গায় কোনো দপ্তরে চাকরিও হবে না। আমরা শুধুমাত্র এই প্রোগ্রামগুলোর আয়োজন সারা দেশের সকল কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো মেধাবীদের নিয়ে এই প্রোগ্রামগুলো করি, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করি, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করি। আপনাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, অনার্স মাস্টার্সের স্টুডেন্টদের জন্য আমাদের কোর্স আছে। আপনি হায়ার স্টাডি করতে চান, আমাদের হায়ার স্টাডি ডিপার্টমেন্ট আছে। আপনি সফট স্কিল ডেভেলপ করতে চান, সায়েন্সের স্টুডেন্ট হতে পারেন, আর্টসের স্টুডেন্ট হতে পারেন, কমার্সের স্টুডেন্ট হতে পারেন। থ্রাইভ এন্ড জেন নামে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ইসলামী ছাত্র শিবিরের, থ্রাইভ এন্ড জেন। অক্সফোর্ড মডেলে আমরা কোর্সগুলো সেখানে ডেভেলপ করেছি। একজন স্টুডেন্ট তার ফ্রি টাইমগুলোতে একাডেমিয়ার বাইরে গিয়ে সফট স্কিল এবং হার্ড স্কিল যদি ডেভেলপ করতে পারে, কমিউনিকেশনের স্কিল ডেভেলপ করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে ধারণা নেওয়া, জিমিনাই সম্বন্ধে ধারণা নেওয়া, চ্যাট জিপিটি সম্বন্ধে ধারণা নেওয়া, পাইথন সম্বন্ধে ধারণা নেওয়া, ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে ধারণা নেওয়া এবং সেই কোর্স করে সার্টিফিকেট পাওয়া, এই জিনিসগুলো, ইভেন আপনার রিসার্চ মেথোডোলজি, এরপরে পাইথনের কাজগুলো, সি প্লাস প্রোগ্রামিংয়ের কাজ, কোডিংয়ের কাজ, সকল প্রকার কোর্স ডিজাইনগুলো যা অনার্স এবং মাস্টার্সের স্টুডেন্টদের জন্য প্রয়োজন, দেশে এবং বিদেশে হায়ার স্টাডি করতে পেপার পাবলিকেশনের জন্য ইসলামী ছাত্র শিবির সেই কোর্সের ডিজাইনগুলো করে ফেলছে। একেবারে নামকা আসতে কিছু পেমেন্টে আপনাদেরকে সেই কোর্সগুলো ইসলামী ছাত্র শিবির অফার করে। এই কোর্সগুলো করতে আমাদের যে ইফোর্ট গিয়েছে, যে কষ্ট গিয়েছে, এটা এই কারণে করি নাই যে শুধু শিবির যারা করে তাদের জন্য, আর কাউরে আমরা দেই না। আমাদের সার্ভিসগুলো আমরা সকলের জন্য একেবারে সেম রাখি। আজকের প্রোগ্রামটা যেমন সবাই যে যে ধর্মেরই হোক না কেন এই প্রোগ্রামে আসতে পারবেন, ইটস ইকুয়াল ফর অল, সকলের জন্য পুরস্কার, গিফট আমরা যতটুকু সামর্থ্যের মধ্যে পেয়েছি এটা টোকেন অফ অনার, আর কিছু না। এতটুকু সবার জন্যই সমান। গাইডলাইন প্রোগ্রাম আমরা করি, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করি, এক্সপো প্রোগ্রাম করি, আমরা বিভিন্ন জায়গায় জব ফেয়ার প্রোগ্রামগুলো করি। জব ফেয়ার প্রোগ্রামে এখানে শিবির ধরে ধরে চাকরি দেওয়া হয়। এখানে যারা সিভি ড্রপ করে প্রতিষ্ঠানগুলো অটোনোমাসলি বাছাই করে জব হয়ে যায়। আমরা মেডিকেল ক্যাম্প করি, মেডিকেল ক্যাম্পে সবাই অংশগ্রহণ করতে পারে। এরপরে আমাদের যে স্পোকেন ইংলিশ কোর্স, আইএলটিএস কোর্স, হায়ার স্টাডির জন্য বিভিন্ন ধরনের সেমিনারগুলো আমরা যেগুলো করে যাচ্ছি, রিসার্চ মেথোডোলজি বলে ওপেন সার্কুলার দিয়ে আমরা কোর্সগুলো করি। একাডেমিয়ার যত ধরনের আয়োজন আমাদের প্রায় 150-200 আয়োজন আমাদের আছে একাডেমিয়া রিলেটেড, ক্যারিয়ার কাউন্সিলিং, ক্যারিয়ার গ্রুমিং রিলেটেড। একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে যেন এটা করতে পারে। ইভেন এসএসসিতে এবার যারা ফেল করেছে ওই স্টুডেন্টদের জন্য আমরা কাউন্সিলিং প্রোগ্রাম চালু করেছি। এখানে হাজার হাজার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা অনেকগুলো বুথ করেছি। এই বুথের মধ্যে দিয়ে তাদেরকে আমরা কাউন্সিলিং করে যাতে আবার তারা লেখাপড়া কন্টিনিউ করতে পারে, হতাশ না হয়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে না যায়, সোসাইটির ট্রাক যেন হারিয়ে না ফেলে, এই কাউন্সিলিং প্রোগ্রামগুলো আমরা করে যাচ্ছি। যারা এসএসসিতে এ প্লাস পেয়েছে তাদের নিয়ে আমরা এ প্লাস সংবর্ধনা করি। যারা এ প্লাস পায় না, এ গ্রেড পেয়েছে, তাদের নিয়ে কাউন্সিলিং প্রোগ্রাম করি কিভাবে সামনের রেজাল্টটা তারা ভালো করতে পারে। ইন্টারমিডিয়েট সেকশনে একাডেমিক সহযোগিতা আমরা তো দিয়ে যাচ্ছি তাদেরকে ধারাবাহিকভাবে। এরপরে অ্যাডমিশনের সময় সহযোগিতা দেয়, হায়ার স্টাডিজে সহযোগিতা দেয়। নানা ধরনের কার্যক্রম আমরা যেগুলো করছি, এগুলো কেন করছি? এটা আমার দল বাড়ি করার জন্য, আমার মিছিলে লোক বাড়ি করার জন্য? এই কাজের জন্য আল্লাহর কসম ইসলামী ছাত্র শিবির কোনো কাজ করছে না। কি জন্য করছি? তাহলে একটাই মাত্র উদ্দেশ্য, আমার এই সোনার দেশের
আগামীর প্রজন্ম যারা বাংলাদেশকে গড়ে তুলবে, যে তরুণ সমাজের সংখ্যা এই বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি, এই প্রজন্মকে কাজে লাগিয়ে একটি সমাজ, একটি রাষ্ট্র বিনির্মাণ করা এবং মেরিটোক্রেসির মাধ্যমে একটা সোসাইটিকে রিভাইভ করা, এই জিনিসটা যদি আমি না করতে পারি তাহলে আমার এই সোসাইটি কখনোই অগ্রসর হবে না। সিঙ্গাপুরের কথা আমি প্রায় বলি, এই দেশটা কিভাবে এত বড় একটা জায়গায় চলে গেল। সিঙ্গাপুর 1965-এ স্বাধীনতা অর্জন করেছে। এরপরে সিঙ্গাপুর স্বাধীনতা অর্জনের জন্য কান্নাকাটি করতে হয় নাই, মারামারি কাটাকাটি করতে হয় নাই, তারে ধরে বেঁধেই স্বাধীন করে দিছে এবং ইচ্ছা করে তারা চায়না রাখতে চায় নাই, কারণ এই জনগোষ্ঠীর এক্সট্রা খাওয়ানোর দরকার নেই, আলাদা। এর কোনো ন্যাচারাল রিসোর্স নাই, আছে কয়েকটা মানুষ, এছাড়া আর কিচ্ছু ছিল না তার। সেই সিঙ্গাপুরে লি কুয়ানের নেতৃত্বে 20 বছরের ব্যবধানে করাপশন ফ্রি, ট্রান্সপারেন্ট, ইন্টিগ্রেটেড একটা সোসাইটি তারা তৈরি করে ফেলেছে। লি কুয়ান তার সন্তানকেও ছাড়তো না যদি দুর্নীতি করতো, সকলকে আইনের আওতায় আনছে, সুশাসন নিশ্চিত করেছে। এরপরে তার একটা থিওরি ছিল, একটা প্রজন্মের মধ্যে টপ 20 মেধাবী স্টুডেন্টের জন্ম হয়, টপ 20 মেধাবী স্টুডেন্ট। এই স্টুডেন্টদেরকে স্ক্রুটিনিং করতে হবে এবং তাদেরকে কাজে লাগিয়ে এই সোসাইটিকে চেঞ্জ করবে। লি কুয়ান এমন একটা এডুকেশন, এত হার্ড লেভেলের একটা এডুকেশন ডেভেলপ করে দিল, ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সো ডিফিকাল্ট। এবং সিঙ্গাপুরে ইউনিভার্সিটিগুলো এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 12, 13, 14, 15 এরকম র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি সেখানে আছে। এই ইউনিভার্সিটি তারা ডেভেলপ করেছে। এরপরে স্টুডেন্টদেরকে স্ক্রুটিনিং করে ইউনিভার্সিটির লেখাপড়ায় শেষ করেছে। অক্সফোর্ডে আপনারা পড়তে যাবেন 3 বছরে অনার্স শেষ, খুব অল্প সময় অনার্সটা শেষ করে মাস্টার্স করা লাগে না, কারণ যারা হায়ার স্টাডি করবে, টিচার হবে, তারাই হচ্ছে শুধু মাস্টার্স করে। অনার্সের পরে তাদেরকে জব রিপ্লেসমেন্ট দেওয়া হয়েছে এবং সবচেয়ে আইকনিক ম্যারিটোরিয়াস স্টুডেন্টদেরকে বাছাই করে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে তাদেরকে জব রিপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে। এই জব রিপ্লেসমেন্ট তাদের হওয়ার পরে তারা তো খুব অল্প সময় খুব সলিড মেধাবী টপ ম্যানেজমেন্টে চলে যায় 3, 4, 5 বছরের ব্যবধানে। এরপরে লি কুয়ান কি করছে, এই মেধাবীদেরকে পলিটিক্সে হায়ার করা শুরু করছে। পলিটিক্সে হায়ার করে তাদেরকে অনেক অফার দিচ্ছে যে তুমি পলিটিক্সে আসলে এই সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে, মেরিটোক্রেসি। পলিটিক্সে আসার পরে ওই সেক্টরে এনভায়রনমেন্ট নিয়ে যে পড়াশোনা করছে তাকে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি দিয়েছে। যে ফাইন্যান্স নিয়ে সবচেয়ে টপ মেধাবী টোটাল সিঙ্গাপুরের মধ্যে, যার ডিগ্রি আছে, যার সেন্সিবিলিটি আছে, নতুন নতুন আইকনিক নলেজ আছে, তাকে দিয়েছে ফাইন্যান্স মিনিস্টার। সুতরাং ফাইন্যান্স মিনিস্ট্রিতে ব্যুরোক্রেট যারা আছে তাদের সাজেশন নিয়ে তার মিনিস্ট্রি চালানোর দরকার হয় না, ব্যুরোক্রেটদেরকে সে উল্টা চালায়, সবাই তটস্থ থাকে, মন্ত্রীরা ওইখানে সেলফ সাফিসিয়েন্ট, সে নিজে থেকে বুঝে কি করতে হবে। আমাদের দেশে ইউনিভার্সিটির টিচার হয়, কে হচ্ছে দল করছে 20তম হইলেও কোনো সমস্যা নাই, সেই হবে ইউনিভার্সিটি টিচার। ওই 20তম টিচার নিয়োগ পাওয়ার পরে ও তো দলই করবে, ও কি আর ক্লাসে এসে টিচার স্টুডেন্টদের পড়াবে? আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অধিকাংশ টিচার নিয়োগ হয় একেবারে স্রেফ দলীয় বিবেচনা ছাড়া। ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্টদেরকে ওইখানে নেওয়ার প্রবণতা একেবারেই প্রায় লেস দেন 10%। তাহলে বিশ্বের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে তৈরি হবে? এই সমাজটা কিভাবে আসলে পাল্টাবে? এখনো পর্যন্ত $3000 মাথা পিছু আয়ের কথা বলা হয়। $3000 কি আসলে আপনি পান, আমি পাই না, কেউ পাই না। কারণ গিনি কোএফিসিয়েন্টের ডিসপারশন লেভেলটা অনেক হাই। গিনি কোএফিসিয়েন্টটা হচ্ছে ইনকাম ডিসপারশন লেভেল। ইনকাম ডিসপারশন লেভেলটা হচ্ছে আপনার আয় 1 লাখ টাকা, আমার আয় 10,000 টাকা, দুইজনের আয় 1,10,000 টাকা। ইনকামের ভলিউম দেখছেন, একজনের আপওয়ার্ড স্লোপিং, আর একজন হচ্ছে মিড লেভেল বা লোয়ার লেভেলে থাকতেছে। এই হচ্ছে আমাদের বৈপরীত্যটা। এই ইনকাম ইনইকুয়ালিটিটা যদি রিডিউস করা সম্ভব না হয়, একটা সোসাইটিতে কখনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না। একটা হচ্ছে ডেভেলপমেন্ট একটা সোসাইটিতে হবে, আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটা ডিফারেন্ট একটা ইস্যু। একটা সোসাইটিতে প্রচুর জিডিপি থাকতে পারে, একটা সোসাইটিতে প্রচুর জিএনপি থাকতে পারে, একটা সোসাইটির প্রচুর পরিমাণে লিকুইড মানি থাকতে পারে, ইনফ্লেশন রেট হয়তো অনেক হাই হতে পারে। একটা সোসাইটির এই মেজারমেন্ট, জিডিপি মেজারমেন্ট দিয়ে ওই সোসাইটি ওয়েল এস্টাবলিশ সোসাইটি এটা কন্টিনিউ করা, এই ক্যালকুলেশন যাওয়া আদতেও সম্ভব। এখন কিভাবে ক্যালকুলেশন আসলে করতে হয়? পুঁজিপতি সমাজ ব্যবস্থা বা মিক্স ইকোনমিক সিস্টেমের প্রবলেমটা হচ্ছে, একটা ধনিক শ্রেণী, বণিক শ্রেণী প্রচুর সম্পদের মালিক হয়ে যায়, আর একটা শ্রেণী সবসময় সাপ্রেসড হয়, যেটা বাংলাদেশে আছে। প্রায় 6,40,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে 2026 সালে এসে বসবাস করছে। এটা একটা হাই ইনকাম ডিসপারশনের কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমাদের দেশে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হওয়া এটা প্রবলেমের কিছু না, কিন্তু প্রবলেম কখন? যখন হাইটেক ইন্ডাস্ট্রিগুলো, হাইটেক ডেভেলপমেন্টগুলো তৈরি করা হচ্ছে এবং চাকচিক্যময় করে তোলা হচ্ছে, আর আমার যুব সমাজ
কর্মক্ষেত্রে প্রবেশের অনুমোদন পাচ্ছে না। লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে, কিন্তু কনভার্সনের সাথে সাথে অ্যাডাপ্টেবিলিটি কিভাবে ডেভেলপ করা হবে সেই চিন্তাটা কর্তা ব্যক্তিরা করছে না। আর যাদের সাজেশন নিয়ে এই লেবার ইকোনমি থেকে কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে আমরা যাচ্ছি, এই সাজেশন যারা দিচ্ছে তারা হচ্ছে আমাদের কখনোই ভালো চায় না। ভারত থেকে সাজেশন আইনা দিলে আমাদের দেশের মতো করে সাজেশন তো সে কোনো দিনই দিবে না। সে চায় এই দেশটা ডুবুক, এই দেশের তরুণ সমাজ না খেয়ে থাকুক, এগুলো চাকরি না পাক, আমাদের দ্বারস্থ হোক, বিদেশে বিদেশে ভিক্ষুকের মতো ঘুরুক, ওটাই তারা চায়। ওই সাজেশনই তারা আলটিমেটলি বাংলাদেশের জন্য দিবে। এখন বাংলাদেশে বেকার হচ্ছে 40 লক্ষ, আর আপনি সাথে সাথে এখন নিয়ে আসতেছেন লেবার ইকোনমি থেকে কনভার্ট করে ক্যাপিটাল ইকোনমি, ইন্ডাস্ট্রি বেজ ইকোনমি। এটা সাস্টেইন করবে কিনা এটা একবারের জন্য আপনি চিন্তা করে দেখতেছেন না। এখন ক্যাপিটাল ইকোনমি যখন একটা সোসাইটিতে অ্যাডাপ্ট করা শুরু করে, তখন লেবার ছাঁটাই হওয়া শুরু করে। কোনো একটা প্রতিষ্ঠানে 100 জন জব করে, একটা মেশিনারি কিনে নিয়ে আসলো, সেখানে 2 জন অপারেটর হলেই হয়, 98 জনকে তখন সাসপেন্ড করে দেওয়া হয়। ওই 98 জন যে করবেটা কি, কোথায় কি করবে? তখন হচ্ছে এই সোসাইটিতে প্রোডাকশন বেড়ে যাচ্ছে। 2 জন তো ওই আগের মতোই প্রোডাকশন করতে পারছে মেশিনের সহযোগিতায়, কিন্তু বেকারের পরিমাণ তো 98 জনের তো কেনার টাকা নাই, কিন্তু 2 জন তো কাজ করে অনেক টাকা ইনকাম করছে, এবং প্রোডাকশন কোম্পানিও তো অনেক টাকা ভলিউম উৎপাদন করতে পারছে, তার ইনকামটা তো অনেক বেশি হচ্ছে। সে দেশে বিক্রি করতে পারছে না, বিদেশে পাচার করে দিচ্ছে, বিদেশে নিয়ে তার ইন্ডাস্ট্রিতে সে গ্রো আপ করছে। এই ক্ষেত্রে সে সাকসেস, উদ্যোক্তা যে সে সাকসেস, ব্যবসায়ী যে সে সাকসেস, কিন্তু যার জব কাট আপ করা হলো তার অবস্থাটা কি হয়, তার পরিবারটা কিভাবে চলে? আর আমাদের সোসাইটির প্রবলেমটা হচ্ছে অ্যাবান্ডেন্স অফ লেবার, আনস্কিল্ড লেবার। ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে তার স্কিলনেস শূন্যের কোটা। অনার্স মাস্টার্স পাস করার পরে একটা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি নাই, যে ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। আমার ইউনিভার্সিটি পাস করার পর অধিকাংশ স্টুডেন্ট সেই দক্ষতা অর্জন করতে পারে না, অথচ একটা ল্যাঙ্গুয়েজ শিখতে 3 মাসের বেশি সময় লাগার কথা। আমাদের সেই সিস্টেমটাই কোনোভাবেই ডেভেলপ করা হয়। তো ল্যাঙ্গুয়েজটা তো একটা পাওয়ার। আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখেন, জার্মানিজ ল্যাঙ্গুয়েজ শেখেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখেন, ল্যাঙ্গুয়েজ ইজ আলটিমেটলি আ পাওয়ার। ওই পাওয়ারটাকে যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনার জন্য সারা পৃথিবীকে নলেজ গেইন করাটা খুবই সহজ একটা ব্যাপার, যেটা আসলেই হচ্ছে না। এখন হচ্ছে না বিদায় কি আমরা বসে থাকবো নাকি? ইসলামী ছাত্র শিবির বলছে যে না, আমার দেশকে নিয়ে আমার স্বপ্ন দেখতে হবে। আমার দরিদ্র রাজনীতিক মেন্টালিটির, পোর অর চিপ মেন্টালিটির যে টিচার বা যে পলিটিশিয়ানরা আমাদের এই সোসাইটিকে গড়ে তুলতে পারে না, এটা তাদের সামগ্রিক দৈন্যতা। কিন্তু সেই দৈন্যতাকে মাথায় নিয়ে আমি আপনি বসে থাকতে পারি না। আমাদেরকে ওয়ার্ল্ডের সাথে কম্পিট করে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে হবে। এজন্য আমাদের সফট স্কিল, হার্ড স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। এজন্য আমরা বলছি আপনাদেরকে একেবারেই ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর লাইফ, ফার্স্ট ইয়ারে আসছেন এটা মনে করার কারণ নাই। ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার, থার্ড ইয়ারে গিয়ে সিজির দিকে তাকাইলে তখন মনে হয় যে আমার দ্বারা তো কিছুই হবে না। আমার এক বন্ধু বলতো যে আমি একটা টঙের দোকান দেবো, চা বিক্রি করবো, চা বিক্রেতার শুনছি 18,000 টাকা ইনকাম। আমার যে সিজিপিএর অবস্থা, তাতে তো আমার 18,000 টাকা বেতনের চাকরি প্রথমে কেউ অফার করবেও না, যদিও সে এখন প্রশাসনের একটা পদে চাকরি করে। আর মেন্টালিটি এরকম হয়ে যায় যে আমার কপালে আসলে চাকরি জুটবে কিনা। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ঘোরাঘুরি করছি, ফার্স্ট ইয়ারে হচ্ছে র্যাক খাইছি, আর সেকেন্ড ইয়ারে হচ্ছে র্যাক দিছি, এই দুইটা চলে আর কি। এখন তো র্যাক উঠে গেছে, আমাদের সময় তো মানে র্যাকটা ছিল, এই ইন্টিরিমের পরে এসে র্যাক উঠে গেছে। এখন আমাদের এইটাই একবারে একজনকে উঠাইছে ওই কি বলে ডাব গাছের উপরে ডাব পাড়ার জন্য, রাতের বেলায় সিনিয়রদের মন চাইছে ডাব খাবে, আর ও বেচারা ডাব গাছে উঠা গেছে, উপর থেকে পড়ে গেছে মাজাটা ভাঙা। এখন তো সিনিয়ররা হাত ধরে পা ধরে যেন নালিশ করা না হয়, ছাত্রত্ব বাতিল না হয়। ওই বেচারার কিন্তু একটা টার্ম শেষ জীবন থেকে। হাসপাতালে থেকে তার ফার্স্ট টার্মে রেজাল্ট খারাপ হইলেও ফার্স্ট ইয়ার অন টুতে অবস্থা খুবই খারাপ। এরপরে আর সে কোনোদিন রেজাল্ট বুঝাইতে পারলো না। আল্লাহর রহমতে এখনও সে বেকার অবস্থায় আছে। সিজিপি এর যে হাল হাকিকতটা করবেটা কি? এখন আপনাদেরকে বুঝতে হবে যে আমার এজটা 4টা বছর 5টা বছরের জন্য এখানে আসছে, এই সময়টাকে আমার প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এই ইউটিলাইজেশনের জন্য সময়টা কিভাবে ম্যারাথনলি আমি কাজে লাগাবো, সেই গাইডলাইনটা ইসলামী ছাত্র শিবির দেওয়ার জন্য চেষ্টা করছে। আপনাদের নিয়ে আমাদের আপাতত এতটুকুই ভবিষ্যৎ পরিকল্পনা। দেশটা পাল্টাইলে ভবিষ্যৎ আপনাদেরকে নিয়ে বড় ধরনের স্বপ্ন আমরা দেখবো এই দেশকে নিয়ে ইনশাআল্লাহ। যারা শিবির করে তাদের ডিপার্টমেন্টাল রেজাল্ট ভালো হয় কিভাবে, এটা আসলে আমাদের পক্ষ থেকে এমন না যে শিবির যারা করে শতভাগ রেজাল্ট ভালো, এরকম না। আমাদের ছাত্র শিবির যে কেউ করতে পারে। সংগঠনে আসার পরে আমরা এটাকে একটু কাউন্সিলিংয়ের আওতায় নিয়ে আসি। সবাই তো পারে এটা আমরা বলবো না,
তবে একটা বড় অংশকে আমরা নিয়ে আসতে পারি। রেজাল্ট ভালো না হলে নানাভাবে প্রতি মাসে জবাব দিতে হয়। এই জবাব দেওয়াটা সবার জন্য একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করে। এই জন্য চিন্তা করে পড়ার রেজাল্টটা ভালো করলেই তো হয়, ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য তারা একটু পড়াশোনা করে আর রেজাল্টটা মোটামুটি ভালো হয়। শিবিরের কেউ গুপ্ত বললে এটা কিভাবে ডিফেন্ড করবো? এই ধরনের উদ্ভট প্রশ্নের সম্মুখীন হয়ে দয়া করে উত্তর দিন। আপনি যা না তা যদি কেউ বলে তাহলে তো আপনার মেন্টালি হ্যারাসমেন্টের শিকার হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এটা বদারি করেন না। গুপ্ত বললে আপনি বললেন আমি গুপ্ত, আলহামদুলিল্লাহ, সোহান আল্লাহ, ঠিক আছে, তোমার সামনে দাঁড়ায় আছি, আমি গুপ্ত, হয়ে গেল। এগুলো এনজয় করেন, এনজয় করলে জিনিসটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। যারা এগুলো বলে এরা তো পিছনে লেগে থাকে, এদের কাজটাই হচ্ছে পিছনে লেগে থাকে। এবং যে পিছনে লেগে থাকে তার দিকে যদি আপনি তাকান তাহলে তো আপনার সামনের স্টেপটা অনিরাপদ হয়ে যায়। আপনাকে তো সে চাই টেনে ধরতে, সে যে টেনে ধরতে চায় আপনি সামনের দিকে এগিয়ে যান না, ওরা পিছনেই পড়ে থাকুক, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। বঙ্গবন্ধু টানেল তৈরি হয়ে যায়, পদ্মা সেতু তৈরি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের থাকার জায়গা হয় না। এতটা অবহেলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, অথচ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাকি জাতির ভবিষ্যৎ। যে বড় বড় লেকচার ছাত্র, আওয়ামী ফ্যাসিবাদের সময় ফ্যাসিবাদ, বড় বড় লেকচার ছাত্র, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা দেশকে গড়বা। অন্তরে বিষ, অন্তরের তার কুশিস পোড়া বদবু সহে সাধ্যকার, এমন খারাপ ছিল এরা। আমরা বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসনের ব্যবস্থা করতে হবে। একজন শিক্ষার্থী বাবা মা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, তার নিরাপত্তা কে দিবে? তার নিরাপত্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে। তার এখানে একটা বোন যখন আসে, তার নিরাপত্তার ব্যবস্থা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। একটা ছেলে যে মেসে থাকছে, সেখানে আশেপাশে এলাকার বখাটে ছেলেরা ডিস্টার্ব করে, আঘাত করে, মারধর করছে, ছিনতাই করছে, সেই ছেলে প্রতিকার পাচ্ছে না, মামলা নিচ্ছে না, অথচ সে চলে আসছে হয়তো দিনাজপুর থেকে, রংপুর থেকে এসে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে পড়তে আসছে। তার নিরাপত্তা কে দেবে? সে বন্ধু বান্ধব নাই, এলাকা চিনে না। কিন্তু আমার দেশের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, 50-60 বছরের একটা বিশ্ববিদ্যালয়, সেখানে অধিকাংশ ছাত্রই, সে প্রায় 30-40% ছাত্র সম্ভবত সিটই পায় না টোটাল স্টুডেন্টদের, সেখানে সিটের কোনো ব্যবস্থা নেই। এটা তো হওয়ার কথা ছিল না। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরে প্রথম দায়িত্ব হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যে কয়েকজন ভর্তি হবে তাদের আবাসনের জন্য বিল্ডিং তৈরি করা। চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করছে, এখনো বাড়াবাড়িতে চলে। অবাক লাগে, লজ্জাও লাগে। 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য। পুরা টাকাটাই দীপুমণি একেবারে লাজবাব খেয়ে ফেলছিল, পুরাই হজম, কোনো কথা ছাড়া। শিক্ষামন্ত্রী ছিল। মহিলা মানুষ এরকম হয় নাকি? এত দুর্নীতিবাজ জানি পুরুষ হয়, পুরুষ হচ্ছে, কিন্তু মহিলা মানুষ এরকম হয়? এগুলা তাদের নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছে, তাদের রাজনৈতিক দর্শন তাদের নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছে। কাদের টাকা তারা খাচ্ছে এগুলো বুঝছে না। এগুলো ট্যাক্সের টাকা, জনগণের ঘাম শ্রম জড়ানো টাকা। এই টাকা হচ্ছে অভিশাপ হয়ে দাঁড়ায় তাদের, এবং মৃত্যুর সময় তাদের সন্তান যেমন মানুষ হয় না, স্ত্রী পরিবার পরিজন ধুকে ধুকে মারা যায় তাদের। মনে রাখবেন, এগুলো অভিশাপ, এগুলো টাকা খাওয়ান। অভিশাপ যারা ক্যারি করছে তাদের কপালে মুসিবতে নসিবে দুঃখ আছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কইরা লানতের পাত্র হবেন না। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কইরা ঘুষ খাবেন না। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যেখানেই চাকরি করবেন সততার সাথে চাকরি করবেন। হালাল উপার্জন যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় বড় বিপদ মুসিবত থেকে রক্ষা করবে। যে হালাল উপার্জন করে সে জান্নাতে যাবে। হারাম উপার্জনকারী যতই নামাজ পড়ুক, ফেরেশতা হোক, দরবেশ হোক, বড় দাড়ি টুপি রাখুক, ও জাহান্নামে যাবে। এটা হাদিসের মধ্যে 100 বার আল্লাহ রাসূল বলছে। কোনো উপায় নাই। আর আপনি হালাল উপার্জন করে 2 পয়সা ইনকাম করেন, দেখেন রিক্সাওয়ালার কোনো রোগ বালাই হয় কিনা। আমি তো খুব কম দেখি, সর্দি হইতে, জ্বর হইতে, কাশি হইতে এত কষ্ট করে, এগুলো হয় না তাদের, এত বার্ন করে। রিক্সাওয়ালা ডায়াবেটিক্স হয় না। সব বড় বড় অফিসারের ডায়াবেটিক্স হইয়া সিঙ্গাপুরে চিকিৎসা করতে যায়। যা ঘুষ খায়, এদিক থেকে ঘুষ খায়, ওদিক থেকে চলে যায়। আল্লাহ এরকমই নেই। আর হালাল উপার্জন যে করে, আল্লাহর রহমতে তার পরিবারের উপর আল্লাহ রহমত বর্ষণ করে। আলহামদুলিল্লাহ। এই জায়গায় আমরা যেন ইথিক্যাল জায়গাটা একটু ঠিক রাখতে পারি ইনশাআল্লাহ।